হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারে ৩ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে সরাসরি গল্পের ভেতরে ডুব দেওয়া যাক। এপিসোডের শুরুতেই আমরা হেলি আর তার ৬ বন্ধুকে একসাথে কথা বলতে দেখি। তারা সবাই মিলে সোহাকে নিয়ে একটা জরুরি আলোচনায় বসেছে। হেলি বেশ চিন্তিত মুখে বলছে, আমি একদম চাই না যে সোহা আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা তৈরি করুক। মানে আমি চাই না যে ভবিষ্যতে ও আমাদের ঘৃণা করতে শুরু করুক। হেলির কথায় বাকিরাও সায় দেয়। দলের মধ্যে থাকা জান বলে, হ্যাঁ হেলি একদম ঠিক কথা বলছে। ঠিক তখনই সোলান বলে ওঠে, তাহলে আমরা সেটাই করব যা আমি আগেও বলেছিলাম। আমি এখনো বলছি আমাদের সবার উচিত সোহার সাথে একটু দূরত্ব বজায় রাখা। আমরা ওর সাথে যত কম কথা বলবো ও আমাদের থেকে ততটাই দূরে থাকবে, আর আমরা সবাই ততটাই নিরাপদে থাকবো। এখানে সোলেনের পয়েন্টটা কিন্তু একদম ঠিক। ওরা ভ্যাম্পায়ার আর সোহা একজন মানুষ। তাদের জগৎ দুটো সম্পূর্ণ আলাদা, আর একসাথে থাকলে বিপদ বাড়ার সম্ভাবনাই বেশি। তাই সোলেনের এই সাবধানী মনোভাবটা একদম যুক্তিসঙ্গত। সবাই সোলেনের কথায় রাজি হয়ে যায়। ঠিক হয় যে পরের দিন থেকে তারা সোহার সাথে একটু কম কথা বলবে। কিন্তু এই সিদ্ধান্তটা শুনেই একজনের মুখটা কালো হয়ে যায়। সে হলো শিয়ন। বেচারা শিয়ন তো এই কথা শুনে একদম মনমরা হয়ে যায় আর বিড়বিড় করে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, কাল থেকে কি আমাদের সত্যি সত্যি সোহার সাথে কম কথা বলতে হবে? তার এই দুঃখী মুখ দেখে বাকিরা মুচকি হাসতে থাকে। বোঝাই যাচ্ছে শিয়নের মনে সোহার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু কথা আর কাজে মিল রাখা তো আর সবার দ্বারা হয় না, তাই না? আগের রাতে নেওয়া সিদ্ধান্ত পরের দিন সকালেই হাওয়া হয়ে যায়। আমরা দেখি শিয়ন সোজা সোহার কাছে গিয়ে হাজির হয়েছে। সে হাসি মুখে সোহাকে জিজ্ঞেস করে, সোহা তুমি কেমন আছো? সোহা একটু অবাক হয়েই উত্তর দেয়, আমি একদম ঠিক আছি। তুমি এখানে কি করছো? শিয়ন এক মুহূর্ত সময় নষ্ট না করে বলে, একটা কাজ করলে কেমন হয়? এই উইকেন্ডে তুমি কি আমার সাথে হ্যাং আউট করতে যাবে? সোহা তো অবাক। সে জিজ্ঞেস করে, কি মানে শুধু আমরা দুজন? শিয়ন উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠে বলে, হ্যাঁ শুধু তুমি আর আমি। আমরা একসাথে প্লাজায় ঘুরতে যাব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে সোলন এসে হাজির হয়। সে রেগে গিয়ে টেলিপ্যাথির মাধ্যমে শিয়নের সাথে কথা বলতে শুরু করে। টেলিপ্যাথি মানে হলো মনে মনে কথা বলা, যা অন্য কেউ শুনতে পায় না। সোলন রেগে গিয়ে বলে, কিরে তুই কি পাগল হয়ে গেছিস? কাল রাতেই না তোকে সব বোঝালাম। কিন্তু শিয়ন তখন সোলনের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। সে সোলনকে পুরোপুরি উপেক্ষা করে সোহার দিকে তাকিয়ে বলে চলেছে, সোহা আমরা শুধু দুজন মিলে যাব, সেখানে অনেক ঘুরবো, আইসক্রিম খাবো, এমনকি বিচেও যেতে পারি। শিয়ন এমন ভাবে কথা বলছিল যেন তার পাশে সোলেন দাঁড়িয়েই নেই। সোহা বেচারি কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে শিয়নের কি হলো। সে বারবার জিজ্ঞেস করছিল, তুমি নিশ্চিত তো যে শুধু আমরা দুজনেই যাচ্ছি? এদিকে সোলেন আর শিয়নের মধ্যে টেলিপ্যাথিক ঝগড়া লেগেই আছে। সোহা দেখছে যে ওরা দুজন একে অন্যের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। তাদের এই অদ্ভুত আচরণ দেখে সোহা বলে, আরে তোমরা ঝগড়া করছো কেন? ঠিক আছে আমরা সবাই মিলেই যাব, এতে এত ঝগড়ার কি আছে? এরপর সোলেন গিয়ে তার বাকি বন্ধুদের জানায় যে শিয়ন আসলে সোহাকে নিয়ে একা একা ডেটে যাওয়ার প্ল্যান করেছে। এই কথা শুনে তো সবাই অবাক। তারা বলে, ও এমনটা কি করে করতে পারে? শিয়ন বলে, হ্যাঁ তোমরা ওকে বোঝাও যে আমাদের ওখানে যাওয়া উচিত নয়। কিন্তু এখানে গল্পে একটা মজার মোড় আসে। শিয়নকে আটকানোর বদলে বাকিরা বলে ওঠে, ঠিক আছে তাহলে আমরাও যাচ্ছি। সোলেন তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে বলে, কি আমি তোমাদেরকে ওকে আটকাতে বললাম আর তোমরা ওর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলে? ওরা উত্তর দেয়, হ্যাঁ আমরা কেন যাব না? এদিকে শিয়ন মনে মনে ভাবে, ধুর ছাই, আমি কি সুন্দর সোহার সাথে একা যাওয়ার প্ল্যান করেছিলাম আর এরা সবাই আমার প্ল্যানটা মাটি করে দিল। ঠিক তখনই হেলি টেলিপ্যাথির মাধ্যমে সোহার সাথে যোগাযোগ করে। সে জিজ্ঞেস করে, সোহা তুমি কি সত্যি প্লাজায় যাচ্ছ? সোহা উত্তর দেয়, হ্যাঁ তোমার বন্ধুরা সবাই মিলে যাওয়ার কথা বলছে তাই আমরা যাচ্ছি। হেলি বলে, ও তাহলে তো আমিও আসতে চাই। হেলির কথা শুনে সোহার মনটা খুশিতে ভরে ওঠে। বোঝাই যাচ্ছে বাকিদের চেয়ে হেলির আশাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরের দৃশ্যে আমরা সোহাকে দেখি যে উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে তার আলমারি খুলে জামা কাপড় দেখছে, কিন্তু কিছুতেই ঠিক করতে পারছে না যে কোনটা পরবে। মেয়েদের জন্য এটা একটা চিরন্তন সমস্যা, তাই না? আর তখনই তার মনে পড়ে যায় তার ছোটবেলার একমাত্র বন্ধু ক্রিসের কথা। আমাদেরকে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় সোহা একা একা একটা গাছের নিচে বসে থাকতো, কারণ তার অদ্ভুত শক্তির জন্য সবাই তাকে ভ্যাম্পায়ার বলে ভয় পেত। একদিন ক্রিস নামের একটি ছেলে তার কাছে আসে। ক্রিসের একটা পায়ে সমস্যা ছিল, যার জন্য অন্য বাচ্চারা তাকে নিয়ে মজা করত। ক্রিস এসে সোহাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তুমি কি সত্যি একজন ভ্যাম্পায়ার? সোহা উত্তর দেয়, তোমার কি মনে হয়? ক্রিস বলে, আমার তো মনে হয় না, তুমি আমার মতোই একজন সাধারণ মানুষ। আসলে ক্রিস ছিল প্রথম মানুষ যে সোহাকে ভয় পায়নি, বরং তার বন্ধু হতে চেয়েছিল। সে সোহাকে বোঝায় যে লোকে কে কি বলল তা নিয়ে একদমই ভাবা উচিত
উচিত নয়। এরপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন সোহা খেলার ছলে একটা বিশাল পাথর তুলে ফেলে। এই দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যেত, কিন্তু ক্রিস ভয় পাওয়ার বদলে ভীষণ খুশি হয়। সে বলে, ওয়াও, তোমার কাছে তো অসাধারণ শক্তি আছে। সোহা অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা দেখে তোমার ভয় লাগছে না? ক্রিস বলে, ভয় কেন লাগবে, এটা তো একটা দারুণ ক্ষমতা। তবুও সোহার মনে সন্দেহ ছিল যে সে হয়তো সত্যি একজন ভ্যাম্পায়ার। তখন ক্রিস একটা সাহসী কাজ করে। সে নিজের গলা বাড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে, তুমি আমাকে কামড়ে দেখো। যদি তুমি ভ্যাম্পায়ার হও তাহলে এখনই প্রমাণ হয়ে যাবে। আমার বিশ্বাস তুমি ভ্যাম্পায়ার নও। অনেক জোর করার পর সোহা ভয়ে ভয়ে ক্রিসের গলায় আলতো করে কামড় দেয়, কিন্তু কিছুই হয় না। ক্রিস ভ্যাম্পায়ারে পরিণত হয় না। সেদিন সোহা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং নিশ্চিত হয় যে সে ভ্যাম্পায়ার নয়, শুধু তার কাছে কিছু বিশেষ শক্তি আছে। ক্রিস ছিল তার জীবনের প্রথম এবং একমাত্র বন্ধু যে তাকে মন থেকে গ্রহণ করেছিল। ফ্ল্যাশব্যাক শেষ হয় আর দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা দেখি সোহা উইকেন্ডের দিন প্লাজায় পৌঁছে গেছে এবং সময়ের আগেই চলে এসেছে। একটু পরেই শিয়ন দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। সে বলে, ও, তুমি তো সময়ের আগেই চলে এসেছো। তারপর সে একটা বড় সড়ো মিথ্যে কথা বলে। আসলে বাকিদের একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই ওরা কেউ আসতে পারবে না, শুধু আমি এসেছি। সোহা একটু হতাশ হয়। সে মনে মনে ভাবে, বাকিদের কথা তো ঠিক আছে, কিন্তু হেলিও আসবে বলেছিল। ও তো কখনো এমন করে না, আমি কি ওকে একবার ফোন করব? কিন্তু পরক্ষণেই সে ভাবে, না থাক, যদিও ব্যস্ত থাকে তাহলে বিরক্ত হতে পারে। এরপর শিয়ন আর সোহা একাই ঘুরতে শুরু করে। শিয়ন তাকে সব জায়গা ঘুরিয়ে দেখাতে থাকে। রাস্তায় একটা বিড়াল ছানার সাথে সোহা খেলতে শুরু করে, আর সেই দৃশ্য দেখে শিয়ন মনে মনে বলে, সত্যি মেয়েটা কি ভীষণ মিষ্টি। অন্যদিকে আমরা বাকি 5 বন্ধুকে দেখি। তারা যখন প্লাজায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন নোবার হঠাৎ খেয়াল হয় যে শিয়ন অনুপস্থিত। তখনই তারা বুঝতে পারে যে শিয়ন তাদের সাথে চালাকি করেছে এবং সময়ের আগেই সোহাকে নিয়ে ঘুরতে চলে গেছে। সোলন সাথে সাথে টেলিপ্যাথির মাধ্যমে শিয়নের সাথে যোগাযোগ করে। সে রেগে গিয়ে বলে, শিয়ন, তুই এটা একদম ঠিক করিসনি। শিয়ন হাসতে হাসতে উত্তর দেয়, আমি তোদের 4টের সময় আসতে বলেছিলাম, 5টায় নয়, তোরা 1 ঘন্টা লেট। এই কথা বলে শিয়ন একা একাই হাসতে থাকে। সে যে ইচ্ছে করে বাকিদের ভুল সময় বলেছিল সেটা স্পষ্ট বোঝা যায়। সে সোহার সাথে একা কিছুটা সময় কাটাতে চেয়েছিল। এরপর শিয়ন সোহাকে বলে, চলো আমরা বোটিং করতে যাই, সমুদ্রের মাঝে নৌকায় ঘুরতে তোমার খুব ভালো লাগবে। এই বলে সে টিকিট আনতে চলে যায়। শিয়ন টিকিট আনতে যাওয়ার পরই হেলি আবার টেলিপ্যাথির মাধ্যমে সোহার সাথে যোগাযোগ করে। সে বলে, সোহা, আমরা আসছি। সোহা অবাক হয়ে বলে, কি, তোমার কাজ ছিল না? হেলি খুব মিষ্টি করে উত্তর দেয়, কাজ তো ছিল, কিন্তু তার চেয়েও একটা জরুরি কাজ আছে। সোহা জিজ্ঞেস করে, কি কাজ? হেলি বলে, তোমার সাথে দেখা করা। হেলির এই কথাটা শুনে সোহার মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে ভীষণ এক্সাইটেড হয়ে ওঠে যে হেলি অবশেষে আসছে। এদিকে শিয়ন ফিরতে দেরি করছে দেখে সোহা তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে ভুল করে একটা অন্ধকার নির্জন গলির মধ্যে ঢুকে পড়ে। জায়গাটা দেখেই তার ভয় লাগতে শুরু করে। সে যেই মুহূর্তে ওখান থেকে ঘুরে ফিরে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই একটা ভ্যাম্পায়ার তাকে টেনে হিঁচড়ে গলির ভেতরে নিয়ে যেতে থাকে। সোহা ছাড়ানোর চেষ্টা করলেও পারছিল না, কিন্তু পর মুহূর্তেই সে তার সমস্ত শক্তি দিয়ে ভ্যাম্পায়ারটাকে তুলে মাটিতে আছাড় মারে। তখনই সে স্পষ্ট দেখতে পায় যে ওটা কোনো মানুষ নয়, একটা সত্যিকারের ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারটা উঠে আবার সোহার দিকে এগিয়ে আসতেই শিয়ন সেখানে পৌঁছে যায় এবং সজোরে একটা ঘুষি মেরে ভ্যাম্পায়ারটার মুখ ফাটিয়ে দেয়। কিন্তু ভ্যাম্পায়ারটাও কম শক্তিশালী ছিল না। সে পাল্টা শিয়নের ওপর আক্রমণ করে। সোহা শিয়নকে বাঁচানোর জন্য ভ্যাম্পায়ারটার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে জাকা উড়ে এসে সোহাকে সেখান থেকে তুলে নিয়ে আকাশে উড়ে যায়। কিছুক্ষণের মধ্যে বাকি ছেলেরাও সেখানে পৌঁছে যায় এবং ভ্যাম্পায়ারদের সাথে তাদের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। জাকা সোহাকে নিয়ে একটা উঁচু বাড়ির ছাদে চলে আসে যাতে সে সুরক্ষিত থাকে। এদিকে হেলি আর বাকিরা ভ্যাম্পায়ারদের সাথে লড়তে লড়তে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। হেলি বলে, ব্যাপারটা অদ্ভুত, ভ্যাম্পায়াররা সাধারণত রাতে বের হয়, আমরা কয়েকজন ব্যতিক্রম যারা দিনের আলোয় বেরোতে পারি, কিন্তু এতগুলো সাধারণ ভ্যাম্পায়ার দিনের বেলায় কি করে ঘুরছে? তার চেয়েও বড় প্রশ্ন ছিল, ওরা সবাই সোহার পেছনে কেন পড়েছে? এর মানে কেউ একজন আছে যে ওদেরকে নির্দেশ দিচ্ছে সোহাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কে সে? অন্যদিকে ছাদে নামার পর সোহার মোশন সিকনেস হচ্ছিল, মানে দ্রুত ওড়ার কারণে তার মাথা ঘুরছিল। জাকা তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমার মাথায় তখন শুধু তোমাকে বাঁচানোর চিন্তা ছিল। সোহা তাকে ধন্যবাদ জানিয়ে বলে, জানি না কিভাবে, কিন্তু যখনই আমি বিপদে পড়ি তুমি ঠিক পৌঁছে যাও আমাকে বাঁচানোর জন্য। তারা যখন কথা বলছিল, হঠাৎ করেই চারপাশের পরিবেশ একদম শান্ত হয়ে যায়। সোহার চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির ওপর। লোকটিকে দেখা মাত্রই সোহার ছোটবেলার স্মৃতি ঝলসে ওঠে। তার মনে হয় ওই ব্যক্তিটি আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু ক্রিস। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর দিনের কথা, যেদিন একটা ভ্যাম্পায়ার তার চোখের সামনেই ক্রিসকে মেরে ফেলেছিল। সোহা দ্বিধায় পড়ে যায়, এটা কি সত্যি ক্রিস নাকি সে ভুল দেখছে? ঠিক সেই মুহূর্তে দূরের ওই ব্যক্তিটি তার নাম ধরে ডাকে, সোহা। নিজের নাম
নাম শুনে সোহার সমস্ত দ্বিধা দূর হয়ে যায়। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেই ব্যক্তিটির দিকে দৌড়াতে শুরু করে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় ওই রহস্যময় ব্যক্তিটি কি সত্যি ক্রিস? যদি তাই হয় তাহলে সে এতদিন কোথায় ছিল, আর ভ্যাম্পায়াররাই বা কেন সোহার পেছনে পড়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।